ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ, সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। প্রস্তুত ছিলে কিনা এই সিচুয়েশনের জন্য মঞ্জুরি, জানেন ব্রাজিলকে এভাবে আগে বিদায় নিতে হবে কোপা থেকে? বিষয়টা হচ্ছে যে যখন কোন একটা দলকে ভালোবাসা হয় তখন সুসময় হোক আর দুঃসময় তখন তো সাথে থাকতেই হয়, তাই না? সো অবশ্যই একটা এক্সপেকটেশন ছিল যে হয়তোবা জিতে যাবে ম্যাচটা, হয়তোবা শেষ পর্যন্ত যেহেতু গোল হজম করতে হয়নি ম্যাচটার দিকে, হয়তোবা তারা হচ্ছে গিয়ে পেনাল্টিতে একটা ভালো একটা আশা জোগাতে পেরেছিল সমর্থকদের, কিন্তু বরাবরই ব্রাজিল আসলে পেনাল্টির দিকে কেন জানি ফোকাসটা হয়তোবা তারা ঠিকভাবে টাই ব্রেকারে হতাশ করেছে বরাবর, এবং হলুদ শিবির কিংবা যারা ভক্ত সমর্থক রয়েছে সবাইকে হতাশ করে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এটাই হচ্ছে খবর, এবং সেই খবর দিয়ে শুরু করতে হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সেই সঙ্গে এবারে আসরের সফলতম দল ব্রাজিল চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে তাদের 4-2 গোলে হারিয়ে সেমিতে পৌঁছায় উরুগুয়ে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানেই সেলেসাওদের কাঁদিয়ে শেষ 4-এ পা রাখে নুনেস অলিভেরা। এবারের কোপা আমেরিকায় যেখানে ব্রাজিল এভাবে হতশ্রীভাবে বাদ পড়লো, সেভাবে সেই জায়গায় অপরদিকে বিস্ময় দেখালো কলম্বিয়া। পানামাকে 5 গোলে বিধ্বস্ত করে সেমিতে উঠেছে দলটি। তবে কেবল কোপা নয়, সবশেষ 27 ম্যাচে অপরাজিত দলটির মূল স্তম্ভ হামেস রদ্রিগেজ। 2022 সালে কোচ হবার পর যেন জাদুর কাঠির ছোঁয়ায় কলম্বিয়াকে হার কি জিনিস সেটা ভুলিয়ে দিয়েছে আর্জেন্টাইন কোচ নেস্তর লরেনজো। লাতিন আমেরিকার হলুদ পরাশক্তিতে বদল এসেছে বলতেই হবে। এতদিন হলুদ জার্সি পরে ত্রাস ছড়াতো ব্রাজিল, তবে এখন সেলেসাওদের পারফরমেন্সে ভাটা পড়েছে। অসাধারণতার ছোঁয়া হারিয়ে এখন সাধারণ এক দলে পরিণত হয়েছে ব্রাজিল, ছিটকে গেছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে। তবে নতুন আরেক হলুদ শক্তির আবির্ভাব হয়েছে, আর লাতিন অঞ্চলের সেই দলটি হলো কলম্বিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবারের কোপায় দারুণ ছন্দে আছে দলটি। গ্রুপ ডিতে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 2-1 গোলে হারায় কলম্বিয়া। দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা কোস্টারিকাকে 3-0 গোলে বিধ্বস্ত করে দলটি। পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আধিপত্য দেখালেও 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। কোয়ার্টার ফাইনালে আরও অনবদ্য ছিল কলম্বিয়া। এবার পানামাকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছেছে হামেস রদ্রিগেসের দল। তবে এই 4 ম্যাচের পারফরমেন্সেই যথেষ্ট নয় কলম্বিয়ার ফর্ম বোঝানোর জন্য। সবশেষ 27 ম্যাচে অপরাজিত দলটি। কলম্বিয়া সবশেষ হেরেছিল 2022 সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বিপক্ষে। এরপর থেকে যেন হারতেই ভুলে গেছে দক্ষিণ আফ্রিকার দেশটি। কলম্বিয়ার রূপান্তরের অন্যতম প্রধান কারিগর আর্জেন্টাইন কোচ নেস্তর লরেনজো। 2022 সালে হেড কোচের দায়িত্ব নেবার পর এখন পর্যন্ত 25 ম্যাচে অপরাজিত তিনিও তার দল কলম্বিয়া। তবে কলম্বিয়ার এমন অনবদ্য পারফরমেন্সের মূল কারিগর হামেস রদ্রিগেজ। এই ফরওয়ার্ডের ক্লাব ক্যারিয়ারটা ততটা বর্ণিল না হলেও জাতীয় দলের জার্সি গায়ে দিলেই যেন সেরাটা বেরিয়ে আসে হামেসের। এবারের কোপায় নিজে করেছেন 1 গোল, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 4টি গোল। সেই সাথে বাকি 2 ফরওয়ার্ড লুইস দিয়াস আর জন কর্দোবাও আছেন দারুণ ছন্দে। দুজনেই ইতিমধ্যে করেছেন 2টি করে গোল। কলম্বিয়া এই দারুণ ছন্দটা সেমিতে ধরে রাখতে পারলে উরুগুয়ের বাধাটপকে পৌঁছাতে পারে ফাইনালেও। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। হলুদ নিয়েই কথা বলতে হবে, কারণ অপর হলুদ যাদের কথা দেখছিলাম কলম্বিয়া, তারা তো বেশ ভালো করছে। আজকে অতিথি হিসেবে ফিরোজ মাহমুদ টিটু আমাদের সঙ্গে যুক্ত হবেন, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। এবং তিনিও একজন ব্রাজিল ফ্যান, সো আজকের কনভারসেশন একটু ব্রাজিল নিয়েই হয়তো শুরু করতে হচ্ছে। বসবেন। ব্রাজিল তারাই তো আলোচনার একেবারে মূল কেন্দ্রবিন্দু। কোপা আমেরিকা শুরুর আগে নিঃসন্দেহে আর্জেন্টিনা ব্রাজিল যতই খারাপ খেলুক বা একেবারে তুঙ্গে না থাক প্রত্যেক ম্যাচে, এক্সপেক্ট করেছিল কিন্তু সবাই যে শেষ দিকে এই 2 দলেরই হয়তো ফাইনালের দিকে দেখা হয়ে যায় কিনা, কিন্তু বিদায় নিতে হলো। আসলে ব্রাজিল নামটার ভিতরে আসলে অনেকটা শক্তি আমি মনে করি যে লুকিয়ে আছে, ফুটবল শক্তি। যে শক্তিটা আসলে সবাই ব্রাজিল নাম, আর্জেন্টিনা নামটার উপরে, বিশেষ করে লাতিন আমেরিকাতে এই দুটা মানে দলের যে আধিপত্যগুলো আছে, সেই আধিপত্যটা আসলে চরম আকারে যে কোনো অন্য টিমগুলো সাইকোলজিক্যালি আমি মনে করি 2টা টিমের বিরুদ্ধে খেলতে গেলে অটোমেটিক দুর্বল হয়ে যায়। বাট এইবারের যে ব্রাজিলের পারফরমেন্স, আসলে আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, বাট আমি বলতে হয় অ্যাজ এ ফুটবল প্লেয়ার, আমি যে খেলা দেখেছি ব্রাজিল টিমের আগের,
আমি ইদানিংকালের যে ব্রাজিল, সেই ব্রাজিলকে সেই ছন্দে পাচ্ছি না, এবং ব্রাজিলের সেই শৈল্পিক যে ফুটবলটা, সেই ফুটবলটা হারিয়ে গেছে, এবং অপেক্ষাকৃত অনেক ভালো খেলেছে। আমি মনে করি যে উরুগুয়ে যে পারফর্ম করেছে মাঠে মাঠে, যদি তারা টাইব্রেকার পর্যন্ত না গড়াতো খেলাটা, যদি উরুগুয়ে উইন করতো, পারফরমেন্সের কথা বলছি, তাতেও অবিশ্বাস্য কিছু ছিল না। চেষ্টা করেছে। টিটু ভাই, আমি একটু জানতে চাই যে ব্রাজিলের এরকম বাজে পারফরমেন্সের কারণ আপনার কাছে কি মনে হয়? ইন্ডিভিজুয়ালি সব প্লেয়ার্সরা ভালো খেলে, বাট তারপরেও দেখা যায় যে কি কারণে যদি কম্বিনেশনটা গড়ে ওঠে না? এটা খেলার ধরনের সমস্যা, নাকি কোচ কম্বিনেশনটা ক্রিয়েট করতে পারছে না? আসলে এই লেভেলে যারা ফুটবল, বিশেষ করে ব্রাজিল টিমের যারা ফুটবলার, এরা ম্যাক্সিমামই হচ্ছে ইউরোপের কান্ট্রিগুলোতে খেলে ফুটবল। এদের আসলে মানে নিজেদের দেশের ফুটবলার কিন্তু কম সংখ্যায়। খুব যারা বেস্ট 11-এ খেলছে, নামছে, তারা কিন্তু খুব কম সংখ্যক মানে একসাথে প্র্যাকটিস করার সুযোগটা পায়, যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় কারণ হতে পারে যে ওরা ইউরোপের সব জায়গা থেকে খেলতে খেলতে আসে, কিন্তু টিম প্র্যাকটিস যেটা ইউনাইটেড হওয়ার সুযোগটা তারা কম পায়। কিন্তু এই যে তাহলে আপনি যে কোচের কথা যেমন মঞ্জুরি বলছিল, আপনার কি মনে হয় তিতে পরবর্তী সময় বা দরিভালের এই সময়টায় আসলে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিংবা তার দিকে একটা আঙুল উঠছে যে একসাথে গাঁথতে না পারা? এটা আসলে কোচের উপরে কিছুটা দায়িত্ব বর্তাবেই, কারণ কোচের পছন্দেই প্লেয়ারগুলো সিলেক্ট করা হয়। তো এখানে সিলেকশনেরও একটা ব্যাপার থাকতে পারে, কারণ ব্রাজিল টিমের আসলে এখন যে ফুটবলারদেরকে আমরা দেখছি, আসলে আমরা আগের যে ব্রাজিল টিমের যে ফুটবলারগুলোকে দেখতাম, আমরা ইউরোপ বলেন, পুরো ইউরোপ কাঁপাতো ব্রাজিলিয়ান ফুটবলাররা, সেখানে আধিপত্য ছিল। আমি ব্রাজিল ন্যাশনাল টিমগুলো বিগত দিনে আপনি পেলের যুগের পরের থেকে যদি দেখি, আমরা পেলের যুগটা দেখি নাই, বাট আমরা আজিকোর যুগটা দেখেছি, তার পরবর্তী যুগগুলো আমরা দেখে আসছি। সেখানে কিন্তু আপনার ইউরোপ কাঁপানো ফুটবলার ব্রাজিল টিমে 8-10টা থাকতো, সবসময় থাকতো, এবং কার্লোস কাফু, এবং লাস্ট আপনি দেখেন 98, 2002 এই ওয়ার্ল্ড কাপের সময়গুলো, যে টিমগুলো 7-8টা প্লেয়ার ওয়ার্ল্ড ক্লাস এবং টপ লেভেলের প্লেয়ার ছিল, যেটা কিন্তু এখন আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কিন্তু একটু মিডল সারির প্লেয়ারদেরকে পাচ্ছি ব্রাজিল টিমে। এটা একটা বড় কারণ হতে পারে। একেবারে মানে যে দলটায় রোনালদো, রোনালদিনহো, কার্লোস কাফু, এই যে জায়গাটা মানে একেবারে আর্লি 20s কিংবা লেট 90s ওই জায়গাটা বলা, সেই লেগাসিটা ধরে রাখতে পারলো না এই যুগের ফুটবলাররা। এবং মঞ্জুরি যেমনটা বলছিল, আসলে ক্লাবে হয়তো ইন্ডিভিজুয়ালি আপনি যদি বলেন, ভিনির কথা বলেন কিংবা রাফিনিয়ার কথা বলেন, সবাই দলের হয়েও করছে, কিন্তু ওই যে টিম জেলিংটা সেটা নেই। এর বাইরে অন্য কোনো কারণ আছে কিনা? মানে নেইমারও হারিয়ে গেল, এক প্রকার বলা যায় যে ডিসিপ্লিনের অনেক ইস্যু দেখা যায় এই জেনারেশনটার মধ্যে রয়ে গেছে। এটা আসলে সব কিছু তো বলা যাবে না, যেহেতু আমরা এগুলো দেখি না ডিসিপ্লিনের বিষয়টা। কিছু প্লেয়ারদের হয়তো এখন ডিসিপ্লিনের, বিশেষ করে ল্যাটিন ফুটবল থেকে যখন ইউরোপে আসি, ইউরোপের কালচারের একটা প্রবলেম থাকেই, এখানে সবাই কিন্তু ধরে রাখতে পারে না। আমাদের অনেক বড় বড় ব্রাজিল টিমের ভালো ভালো প্লেয়াররা দেখেছি এই সব কারণে হারিয়ে গেছে। তো এটা কিছুটা থাকতে পারে, বিশেষ করে সব এই উঠতি প্লেয়ার, রাইজিং প্লেয়ার, খুব ইয়াং এইজে এরা ইউরোপে চলে আসে। তো এই কারণে হয়তো ওই বয়সটাতে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, গাইড করতে পারে না, যে কারণে আমার কাছে মনে হয় যে ওই ঘাটতিটা আমার দেখা যায়। আপনি ইউরোপ ফুটবলের কথা বলছিলেন বারবার, ইউরোপের খবর তো দিতে হবে, কারণ সেটাও চলছে। আমরা সেই প্রতিবেদনটা দেখে আবার ফিরছি আলোচনায়। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর, তৃতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে 5-3 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। অপর কোয়ার্টারে রোমাঞ্চকর এক লড়াইয়ে তুরস্ককে 2-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল নেদারল্যান্ডস। ইউরোতে 2 দশক পর সেমিতে পা রাখল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। যেটুকু আমার মনে আছে, যখন আমরা নতুন নতুন খেলা দেখা শুরু করি, তখন আমরা সবাই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করতাম। কিছু মানুষ ছিল যারা নেদারল্যান্ডসকে তারা হচ্ছে গিয়ে সাপোর্ট করতো। আমরা অনেকে বুঝতে পারতাম না আসলে কেন সাপোর্ট করতো, কারণ সফলতা খুব কম তাদের। এই যে আবার একটা সেমিতে চলে আসা বা এই যে সফলতা, কেমন করে দেখছেন? আসলে তখন নেদারল্যান্ডস টিমে কিছু ভালো প্লেয়ার ছিল, আপনার রাইকার্ড ছিল, বাস্তেন ছিল, এরা কিন্তু তখন ইউরোপ কাঁপানো প্লেয়ার ছিল এবং ইউরোপের সেরা প্লেয়ার ছিল। তো সেই কারণেই কিন্তু নেদারল্যান্ডসের খেলাগুলো তখন আর কি আমাদের কাছে ভালো লাগতো। তো তার পরবর্তীতে ঝুঁকিটাই কিন্তু নেদারল্যান্ডসে ওইভাবে কোনো প্লেয়ার আমরা খুব একটা পাইনি। তখনকার ক্লুভার্টও ছিল স্ট্রাইকার, খুব ভালো, ওর হেডওয়ার্কটা খুব ভালো ছিল, কিন্তু তার পরবর্তীতে কিন্তু খুব ভালো ওইভাবে রোবেন ছাড়া খুব একটা চোখে পড়ার মতন অত ভালো প্লেয়ার ছিল না। বিশেষ করে টিমটাকে কম্বাইন
ইউরোপে পারফরমেন্সটা ওদের অতটা ভালো ছিল না, যার কারণেই কিন্তু নেদারল্যান্ডসের নামটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। তো এবার আসলে অনেক দিন পরে তারা সেমিফাইনালে উঠলো 20 বছর পরে। তো এটা আসলেও তাদের জন্য, বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ তারা ইমপ্রুভ করেছে, বাট এই টুর্নামেন্টে এখনও তারা টপ ফেভারিট হয়ে উঠতে পারেনি। লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, ভালো কিছু হোক। স্পেন ফ্রান্স তাদেরও তো সেমিফাইনাল লড়বে তারা, তো ইউরো কোপা সব মিলিয়ে জমজমাট একেবারে শেষের দিকে আসরগুলোতে হোপফুলি ভালো কিছু ফুটবল ম্যাচ দেখতে পাবে ভক্তরা। অসংখ্য ধন্যবাদ টিটু ভাই আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, যমুনা টিভির সবাইকে ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বী কম হয়, জাতীয় দলে ফেরাটা সহজ বলে মনে করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। নিজেকে ফিরে পেতে মিরপুরে ঘাম ঝরিয়েছেন এই অলরাউন্ডার। গত কয়েকদিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় ইনডোরে অনুশীলন করেন তিনি। নিজেকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া তিনি। ফিরে আসার মঞ্চ হিসেবে এই অলরাউন্ডার বেছে নিয়েছেন কানাডার গ্লোবাল টি-20 লিগকে। টি-20 বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে বিশ্বকাপ দলে জায়গা পাননি সাইফ। তার পরিবর্তে পেসার তানজিম সাকিবকে বেছে নেন নির্বাচকরা। শেষ হয়েছে বিশ্বকাপ, তাই তো আবারও জাতীয় দলে ফেরার চেষ্টায় প্রস্তুতি শুরু করেছেন সাইফুদ্দিন। নিজের পুরনো ধার ফিরে পেতে মিরপুরে হাজির ফেনী এক্সপ্রেস। জুনিয়র টাইগারদের ক্যাম্পে উপস্থিত হয়ে চেষ্টা চালাচ্ছেন স্বর্ণালী অতীতে ফিরতে। সাইফুদ্দিনের মতে প্রতিদ্বন্দ্বী কম হওয়ায় জাতীয় দলের বন্ধ দ্বার খোলা খুব একটা কঠিন কাজ হবে না তার জন্য। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এত সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। পেস বোলিং অলরাউন্ডার হলেও বর্তমানে বোলিং দিয়েই দলে জায়গা পাকা করতে হচ্ছে সাইফুদ্দিনকে। তার জায়গায় বিশ্বকাপে গিয়ে দুর্দান্ত পারফর্ম করে পুরো বিশ্বের মন জয় করেছেন তানজিম সাকিব। তবে নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে ফেনী এক্সপ্রেসের। গত কয়েকদিনের বৃষ্টির কারণে পুরো দমে অনুশীলন শুরু করতে না পারলেও খুব দ্রুতই নিজেকে ঝালিয়ে নিতে তৈরি হবেন সাইফ। বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। তো ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশ দলের নেক্সট বড় অ্যাসাইনমেন্ট ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে সাইফুদ্দিন মূলত বিবেচিত হতে পারেন টি-20-তে। আগামী সেপ্টেম্বর অক্টোবরে ভারত সফরে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। ব্যাটে বলে ভালো করে সেই সিরিজেই আপাতত বিবেচিত হতে পারেন সাইফুদ্দিন। তাই তো নিজের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য এই পেস বোলিং অলরাউন্ডারের। লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। আর যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটর, তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে, এটা মূল লক্ষ্য। আসলে চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি। ফিরে আসার মঞ্চ হিসেবে এই অলরাউন্ডার পাচ্ছেন কানাডার গ্লোবাল টি-20 লিগকে। 25 জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাইফুদ্দিন মাঠ মাতাবেন মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে। নিজের লক্ষ্যটাও এই লিগকে ঘিরে স্থির করেছেন প্রথমবারের মতো দেশের বাইরে লিগ খেলতে যাওয়া এই ক্রিকেটার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।